মোহাম্মদপুরের একটি ছিমছাম ফ্ল্যাট। উত্তরার একটি স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম আর তার স্ত্রী লায়লা আফরোজের সংসার যেন ভালোবাসার এক টুকরো দ্বীপ। সকাল মানেই এখানে চায়ের কাপে ধোয়া ওঠা ব্যস্ততা, আর মেয়ের স্কুলের শেষ মুহূর্তের প্রস্তুতি। শোনো, তোমার মতো সুন্দরী বউ বাইরে কাম করবো এটা আমি মাইনে নিতে পারবো না, বুঝো নাই? জীবনের সমীকরণ মেলাতে আমাদের কত কিছুই না প্রয়োজন। এই যেমন আয়েশার প্রয়োজন এক টুকরো সচ্ছলতার, অন্যদিকে এক পরিবার খুঁজছিল পরম নির্ভরতার এক মানুষ। সময়ের অসঙ্গতির এবারের পর্বে থাকছে কিভাবে দুটি ভিন্ন প্রান্তের মানুষ এক বিন্দুতে মিলিত হয়ে তাদের জীবন একাকার হয়ে যায়। সঙ্গে আছি পুরোটা সময় আমি আয়েশা সিদ্দিক সামিয়া। অন্যদিকে অভাবের তাড়নায় পিষ্ট আরেক দম্পতি রাব্বি ও আয়েশা। ও তুমি আইছো? কই ছিলা সারাদিন? কাম খুঁজতে আসলাম। কি করবা, কিছু ঠিক করছো? না তো পাইয়া যাবো একটা কাম। স্বামীর বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে আয়েশা নামে এক অগ্নিকুণ্ডে নিজের পরিচিতি লুকিয়ে সে তখন খুঁজছে এমন এক ঘর যেখানে ঢুকতে পারলেই ঘুচবে তার অভাব। মা ওঠো ওঠো, 6টা বেজে গেছে। ওঠো ওঠো, শিগগির ওঠো, আমি নাস্তা রেডি করতেছি, ওঠো। লাইলা, আমার ঘড়িটা কোথায়? সকালে সোনালি আলো মোহাম্মদপুরের এই ফ্ল্যাটটিতে বয়ে আনে ব্যস্ততার গান। স্কুল শিক্ষক আজিজুল ইসলাম আর লায়লা আফরোজের সাজানো সংসার। নাস্তার টেবিলে মেয়ের পড়াশোনার খোঁজ নেওয়া, স্ত্রীর হাতে বানানো চায় চুমুক, সবই ছিল এক ছন্দময় জীবনের অংশ। মা তাড়াতাড়ি খাও না। এরপর সকাল সকাল বেরিয়ে যান আজিজুল। শুরু হয় লায়লার সারাদিনের কর্মব্যস্ত জীবন। মেয়েকে স্কুলে পাঠানো, ঘর গোছানো, রান্না, বাড়ির যাবতীয় কাজ সব মিলিয়ে গড়িয়ে যায় তার দিন। ঘরের কাজ সামলাতে হিমশিম খেতেন প্রায়, তাই জীবনটা আরও একটু সহজ করতে এক বিশ্বস্ত গৃহকর্মীর প্রয়োজন অনুভব করছিলেন তিনি। সাকিব, আছো তুমি? কেমন আছো? আচ্ছা, তোমার কাছে তো কাজের লোকজন অনেক কাজ খুঁজতে আসে, আমার বাসায় তো কয়েকদিন থেকে কাজের লোক নেই, জানো তো। তো একটা কাজের লোক পেলে আমার বাসায় একটু পাঠায় তো। ঠিক আছে? আচ্ছা। বাড়ির দারোয়ানকে তাই জানিয়ে দেন প্রয়োজন একজন আস্থাভাজন কাজের লোকের। অন্যদিকে এক গেট থেকে অন্য গেট, এক দরজা থেকে অন্য দরজা, এভাবেই চলতে থাকে আয়েশার কাজের সন্ধান। কিন্তু প্রতিটি না তাকে আরো বেশি অসহায় করে দিচ্ছিল। ঠিক তখনই ভাগ্যের এক নির্মম ইঙ্গিতে সে এসে পৌঁছায় সেই ফ্ল্যাটটির সামনে। কেউ আছেন? কেউ আছেন? কেন আসছেন? কোনো কাজ আছে? ও হ্যাঁ, একটা কাজ আছে। ঠিকঠাক মতো কাজ করবেন তো? করবো। চুরি টুরি করবেন না তো? আরে না, কি কন। আচ্ছা আসেন। 3 তলায় কাম। হ্যাঁ, এই যে সিঁড়ি 3 তলায়। 3 তলায়? হ্যাঁ। দরজায় কড়া নাড়ার সেই মুহূর্তটিই যে তার এবং অন্য একটি পরিবারের জীবনের গতিপথ চিরতরে বদলে দেবে, তা সেদিন আয়েশার কল্পনাতেও ছিল না। আসসালামু আলাইকুম। ওই কাজের জন্য আসছিলাম। ও, তোমাকে দারোয়ান পাঠিয়েছে? জি। ও আচ্ছা, হ্যাঁ আমি দারোয়ানকে বলেছিলাম। আসো, ভিতরে আসো। বাড়িতে কাম করতেছিলাম, তো কাম খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি। আগে কোথাও কাজ করেছো? দুইটা বাড়িতে কাম করছি। কি কাজ করতে হতো সেখানে? ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না সব পারি আমি, সব করতে পারি। আচ্ছা, তোমার গলায় একটু পোড়া দাগ দেখতে পাচ্ছি, এটা কি জন্য? ওই ছোটবেলায় তো বাপ মা একলগে থাকতাম বস্তিতে,
তো কি আর কমু, বাপ মা তো আগুনে পুরা মরে গেছে, আমি বাইসা আছি। আয়েশার অসহায়ত্বের গল্প সহায়তা করে তাকে কাজ পাইয়ে দিতে। বিশ্বস্ত সহযোগীর প্রয়োজনে এই আয়েশাকেই বেছে নেন লায়লার পরিবার। কিন্তু এই সম্পর্কের আড়ালেই লুকিয়ে আছে নির্মম এক ঘটনা। লায়লার সব প্রশ্নের জবাবও দেয় সে, কিন্তু কোথাও যেন কথার ফাঁক থেকে যায়। খুব অল্প সময়ের মধ্যে সে বাসার সবকিছু বুঝে ফেলে। প্রতিদিন একই সময়ে কাজে আসতো আয়েশা। লায়লাও তাকে বিশ্বস্ত ভাবতে শুরু করেন। তবে দিন দুয়েক পরে খেয়াল করেন বাসা থেকে হারিয়ে যাচ্ছে বেশ কিছু জিনিস। বাসার দূরের কেউ বলতে আয়েশা ছাড়া আর কেউ নেই। ধীরে ধীরে সন্দেহের তীর আয়েশার উপরই। লায়লার নজরদারি বাড়তে থাকে আয়েশার উপর। আয়েশা কিছু চুরি করছে না তো? ৮ ডিসেম্বর ২০২৫ এক সকালে অফিস শেষে মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন স্কুল শিক্ষক আজিজুল। দরজা খুলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। বাসার ফ্লোরে পড়ে আছে তার স্ত্রী লায়লার রক্তাক্ত মরদেহ। পাশেই পড়ে আছে তার ছোট মেয়ে। সব বুঝে ওঠার আগেই কল দেন পুলিশকে। ঘটনাস্থলে আসেন আইন শৃঙ্খলা বাহিনী। ওসি মোহাম্মদপুর আমাকে ফোন করে বললো যে স্যার শাহজাহান রোডে একটি মার্ডার হয়েছে। তাহলে ঠিক আছে, আপনি যান, আমি মিটিং আছে, মিটিংটা শেষ করে আসতেছি। তো এর 15-20 মিনিট পরে আমার এডিসি যে জুয়েল রানা, সে ফোন করে বললো যে স্যার মার্ডার তো হচ্ছে 2টা, একবারে দেয়ালেও কিছু কিছু জায়গায়। ওনার মেয়ে যেখানে মানে হেলানে দিয়েছিলেন আমরা পরে জানছি, ওই জায়গাতেও অনেক ব্লাড ছিল। প্রচুর লোকজন অলরেডি তখন ওখানে জড়ো হয়ে গেছে। আমি অনেক ক্রাইম সিন ভিজিট করেছি, মার্ডারের ঘটনা অনেক গিয়েছি, কিন্তু এত ব্লাড আমি কখনো দেখি নাই। মানে কিচেন থেকে নিয়ে বেডরুম, ওয়াশরুম, সব জায়গায় ব্লাড আর ব্লাড। মানে বোঝাই যাচ্ছে যেন মার্ডারটা যখন ঘটানো হয় তখন মানে যে ভিকটিম হয়েছে তার অনেক বাঁচার চেষ্টা ছিল, অনেক ধস্তাধস্তি হয়েছে। মোর দেন 30 স্ট্যাপিংয়ের ঘটনা একজনের উপরে, আর মেয়েটার আছে 6 কি 7টা। তো এটা শুরু থেকেই মানে খুব অ্যাবনর্মাল মনে হলো যে এইভাবে তো কেউ কাউকে মার্ডার করে না। সেই ঘরটিতে ছিল নীরবতা, অথচ বাতাসে আতঙ্কের ভার। বাসায় থাকা মামে দুজনই নিথর। কোথাও নেই কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্নটুকু। মুহূর্তেই রহস্য ঘনীভূত হতে থাকে। প্রশ্ন জাগে, কে এই খুনি? তদন্ত যখন অন্ধকারে ঘুরপাক খাচ্ছিল, তখনই হাতে এলো এ বাসার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় একজন বোরখা পরা নারী, কিন্তু মুখ ঢাকা, পরিচয়হীন, অস্পষ্ট, ছবি চেনার মতো নয়। সন্দেহ জাগে বাসার কাজের মেয়ে আয়েশার উপর। খোঁজ নিতে থাকে আয়েশার। আয়েশা, মা একটু আসবা, একটু মাথায় তেল দিতে হবে। আম্মা একটু মাথায় তেলটা দিয়ে দাও বাবা। ও হ্যাঁ, আম্মা আপনার সুন্দর সুন্দর। তাই না? বাড়িতে কে কে আছে তোমার পরিচিত? মামা, চাচা, খালা, কোনো কুলে কেউ আছে? আমার তো একটা জামাই আছে। পুলিশের তদন্তে বেরিয়ে আসে অদ্ভুত এক তথ্য, যে মানুষটি এ বাসায় কাজ করত তার ছিল না কোনো ছবি, না ছিল কোনো এনআইডি। এমনকি মানুষটির নাম্বার কিংবা ঠিকানাও ছিল নিছক এক ধোঁয়াশা। আয়েশা নামটি যেন এক রহস্যময় ছদ্মবেশ। তদন্ত যখন মৃতদেহের মতো নিথর হয়ে আসছিল, পুলিশ তখন নতুন করে জাল বেছাতে শুরু করে। বাড়ির দারোয়ান থেকে শুরু করে আশেপাশের সবার জবানবন্দি নেওয়া হয়, কিন্তু আয়েশা নামটা যেন এক অধরা রহস্য। কোনো কুল কিনারা না পেয়ে পুলিশ আবারও থানায় ডেকে পাঠায় স্কুল শিক্ষক আজিজুলকে। কাজ শুরু করার পরে তার কাছে নাম ঠিকানা চায়, তখন নাকি সে নাম ঠিকানা বলে যে আমার বাবা মা আগুনে পুড়ে মারা গেছে, দেখেন আমারও আগুন লাগছিল, তো আমি কোনোভাবে, আমার কাছে কোনো ফোন আমি ব্যবহার করি না, কিংবা আমার কোনো ওইভাবে, আমার বাড়ি রংপুর, খালি এতটুকুই বলে। আর আমি ইয়েটা দিচ্ছি, আমার ডিটেলটা আমি দিচ্ছি। তো এই সে কালক্ষেপণ করতে থাকে। তদন্ত কর্মকর্তারা যখন মিথ্যা আর বিভ্রান্তিতে দিশেহারা হয়ে পড়েছিল, ঠিক তখনই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ সূত্র, একটি ছোট ক্লু।
আমি পুরনো নথিগুলো খোঁজার চেষ্টা করলাম যে মোহাম্মদপুর থানায় এরকম কোনো ঘটনা আছে কি না, যে কাজের মহিলা কোনো বাসায় চুরি করছে কিংবা কোনো বাসায় এরকম চুরি করে কোনো মামলা হয়েছে কিনা, কোনো জিডি হয়েছে কিনা। হঠাৎ করেই পাওয়া যায় একটি পুরনো নথি, মোহাম্মদপুর থানার 1 বছর আগের একটি জিডি। সেই জিডিতে ছিল একটি অস্বাভাবিক তথ্য, একটি পোড়া দাগের উল্লেখ। এই একটি তথ্যই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। পুলিশ নতুন করে ভাবতে শুরু করে। একই এলাকা, একই ধরন, একই নীরব উপস্থিতি। এই ক্লু ধরে আগাতে থাকে পুলিশ। পরিচিত জন আমরা কয়েকজনকে ফাইন্ড আউট করলাম, দেখলাম যে ওই এলাকাতেই তার পরিচিত জনগুলো থাকে। তখন আমরা সেই এলাকায় আমাদের টিম পাঠিয়ে দিলাম ভাগ করে, যে তোমরা এই টার্গেটগুলোকে দেখো। হ্যাঁ, ধীরে ধীরে খুলতে থাকে তদন্তের জট। যে নামটি শুরুতে ছিল শুধু একটি সূত্র, আয়শা, তদন্ত এগোতে থাকায় সেই নাম ঘিরে তৈরি হতে থাকে একের পর এক প্রশ্ন। তদন্ত কর্মকর্তারা জানতে পারেন এই নামের সঙ্গে জড়িয়ে আছে আগের অপরাধের কোনো এক ঘটনাও। কিন্তু এখানেই তদন্ত থেমে যায় না, কারণ পুলিশ এখনো নিশ্চিত নয় এই আয়শাই কি সেই আয়শা। নাম এক আর সেই সাথে মিলছে পদ্ধতি, ঘটনার ধরনও একই রকম। তবু প্রশ্ন থেকে যায়, এটা কি একই ব্যক্তির পুনরাবৃত্তি, নাকি একই নামের আড়ালে ভিন্ন কোনো ছায়া? আয়শার খোঁজে ঢাকা ছাড়িয়ে অনুসন্ধান ছড়িয়ে পড়ে জেলার পর জেলা। ভুল তথ্য, বিভ্রান্তি, বারবার পথ বদল, তবুও সত্যের খোঁজ চালিয়ে যায় পুলিশ। এক সূত্র ধরে এগিয়ে পেয়ে যায় আয়শার আত্মীয়ের সন্ধান। তার মাধ্যমে আমরা তার মা, তার শাশুড়ি, সর্বশেষ তারা এখানে প্রথম দিন ছিল, সব কিছুই জানলাম। পরে তারা এখান থেকে যে তারা আবার বরিশাল লঞ্চে করে চলে গেছে এটাও আমরা জানলাম। তখন তার এই আত্মীয় স্বজনদের নিয়ে আমাদের টিম বরিশালের উদ্দেশ্যে রওনা হলো। বরিশালে গিয়ে দেখলো যে যেখানে তাদের যাওয়ার কথা ছিল সেখানে তারা যায়নি। মহসিনের মাধ্যমে আমরা শাশুড়ির বাড়িতে গেলাম। শাশুড়িকে পাওয়াটাও আরেক অনেক বড় কাহিনী। সে গার্মেন্টসে কাজ করতো, ওই গার্মেন্টস থেকে গিয়ে অথরিটির সাথে কথা বলে শাশুড়িকে নিয়ে এসে করলাম। শাশুড়ি প্রথমে স্বীকারই করে না, আয়শা তার পালক মেয়ে, এই ধরনের কথাবার্তা বলে। শাশুড়ি হয়তো কিছুটা আঁচ করতে পেরেছে ততক্ষণে। আয়শার শাশুড়ির সূত্র ধরে পুলিশ পৌঁছায় বরিশালের এই এলাকাটিতে। তখনই বুঝতে পারে ভুল পথে এগোচ্ছে তারা। তখনই ভেস্তে যায় পূর্বের সব পরিকল্পনা। পুলিশ বুঝতে পারে যাকে হন্যে হয়ে খুঁজছে সেই এই তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র। সেই সূত্র ধরেই শুরু হয় নতুন অনুসন্ধান। 72 ঘন্টার বিরতিহীন রুদ্ধশ্বাস অভিযানের পর অবশেষে দেখা মেলে আলোর রেখা। বিশ্বস্ত এক সূত্রের হাত ধরে এই প্রথম মেলে আয়শার খোঁজ। তার হাজব্যান্ডের নানার বাসায়, সেখানে যাওয়ার পরে তারা যখন বলল যে না এখানে তারা আসে নাই, তখন তাদেরকে যখন আমাদের অভিযানিক টিম এই বিষয়গুলো শেয়ার করলো, তখন বললো হ্যাঁ এখানে তাদের সম্ভাব্য কোথায় যেতে পারে এইরকম ক্লু তারা দিয়েছে আমাদের। রাব্বির বোন এবং মা আর শাশুড়ি, মানে আয়শার মা, সবাইকে নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওখানকার তাদেরই এক আত্মীয় আমাকে একটু আলাদাভাবে ডেকে নিয়ে বললো যে রাব্বিকে তার নানা তার দাদা বাড়িতে পৌঁছায় দিতে গেছে। তাকে সহ তার দাদা বাড়িতে সে গিয়ে, মানে একটা বাড়ি আছে তার চাচার, ওখানে উঠেছে। তো ওখানে পাই। ঘটনার আগের দিন লায়লা আফরোজ খেয়াল করেন বাসার কিছু জিনিস হারিয়ে যাচ্ছে। প্রথমে তিনি নিজেই প্রশ্ন তোলেন, এটা কে করেছে? আয়শাকে জিজ্ঞাসা করলে আয়শা সব অস্বীকার করে। এই অস্বীকারই আয়শাকে প্রলোভন দেয়। পরিকল্পনা তৈরি হয় পরের দিন সকালে। প্রতিদিনের মতো বোরখা পরে কাজে এসে বাসার প্রয়োজনীয় জিনিস হাতে নিয়ে পালিয়ে যাওয়ার। 8 ডিসেম্বর 2025 সকালে কাজের মাঝে আয়শা চেষ্টা করেন জিনিস হাতানোর, কিন্তু লায়লা আফরোজ তাকে হাতে নাতে ধরে ফেলেন। ওই মুহূর্তে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। আর তখনই ঘটনাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘরের শান্ত বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে আতঙ্কে। ও মাই গড, আমি গতকালকে ওইটা আমার নেকলেস পাইনি। আমি আপনাকে সন্দেহ ভুলে গেছি। ভুলে গেছি, করব না। আজকে তোকে আমি পুলিশে দেব। আজকে তোকে পুলিশে দেব। করুন না। আয়শা সে গিয়ে বলেছে যে তার সঙ্গে এই মা মেয়ের ধস্তাধস্তি হয়েছে, সে হালকা তাদেরকে ইনজুর্ড করে এখান থেকে পালাইছে।
তাদেরকে এটাই বলেছে। কিন্তু একটা সময় গিয়ে যখন তার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়া এবং আদার্স যে চ্যানেলগুলো আছে সব কিছু মিলিয়ে যখন দেখেছে, তখন বিষয়টি তার হাজব্যান্ড জেনেছে। তখন সে মামলার যে চোরাইকৃত আলামত ছিল, সেই আলামতগুলি এবং তার ওয়াইফকে নিয়ে সে এই সাভার অথবা হেমায়েতপুর এলাকা থেকে সে সটকে গিয়েছে এবং সটকে গিয়ে সে বরিশাল অঞ্চলে গিয়ে লুকিয়েছিল। মায়ের আত্মচিৎকারে ঘুম ভেঙে যায় নাফিজার। সে ছুটে আসে মাকে সাহায্য করতে, কিন্তু পরিস্থিতি তখনও নিয়ন্ত্রণের বাইরে। ভদ্রমহিলা তাকে মানে বাঁচার জন্য চেপে ধরে রাখছে, ততক্ষণে স্ট্যাবিং করছে। এই কারণে 30টার মতো স্টেপ করেছে। এসে আসার সাথে সাথেই আর কি মেয়েটাকে একটা স্টেপ করে, মেয়েটা তখন ভাবছে যে সে ইন্টারকমের নিচে কল দিতে চায়। কল দিতে চাইলে ইন্টারকমের যে মেইন লাইনটা, কেবলটা ওটা দিয়ে ছিঁড়ে ফেলে আয়শা। সবই স্বীকার করেছে এবং খুব বীভৎসভাবে যে ঘটনাটা ঘটায়, মানে শুনে আটকে ওঠার মতো আর কি। খুব সিলি একটা রিজন, বাট ঘটনার ম্যাগনিচিউড অনেক হাই হয়ে গেছে আর কি। এই ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের জীবনে চিরস্থায়ী ক্ষতি হয়ে যায়। সত্য প্রকাশ হলেও সতর্কবার্তা রয়ে যায়। যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি দ্রুতই ভয়ঙ্কর পরিণতিতে গড়ে উঠতে পারে। লায়লা আর নাফিসার এই মৃত্যুর গল্প আমাদের সামনে এনেছে কিছু কঠিন প্রশ্নের। এটি কোনো অপরাধের গল্প নয়, বরং এটি আমাদের জন্য এক সতর্কবার্তা। ঘরের কাজের লোককে বিশ্বাস করার আগে নিতে হবে তার জাতীয় পরিচয়পত্রের কপি, বাড়াতে হবে বাড়ির সিসিটিভি ফুটেজের নিরাপত্তা। এই গল্পের হয়তো শেষ এখানেই, তবে একটু অসচেতনতার ফলে জন্ম নিতে পারে এমন হাজারো গল্পের, হয়তো ভিন্ন কোনো ঠিকানায়, ভিন্ন কোনো পরিচয়ে।